পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় শহীদ সেনা দিবসে এক বিবৃতিতে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়। দিবসটি উপলক্ষে বাণীতে তিনি বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদদের স্মরণে এখন থেকে প্রতি বছর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গভীর বেদনার সঙ্গে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ ও আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানান। সরকার শহীদ পরিবার ও সব নিপীড়িতের পাশে দাঁড়াবে এবং বিচার নিশ্চিতের আশ্বাস দেন। বিডিআর হত্যায় বিচার শেষ হয়নি 16 বছরেও। হত্যা মামলায় রায় হলেও বিস্ফোরক মামলাটি সাক্ষী পর্যায়ে রয়েছে। 5 আগস্টের পর অধিকতর তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরের সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়। এ হত্যাকাণ্ডে মামলা হয় দুটি, একটি হত্যা ও আরেকটি বিস্ফোরক আইনে। হত্যা মামলাটি বিচারকী আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। হত্যা মামলায় অনেকে খালাস পেলেও বিস্ফোরক আইনে মামলা থাকায় মুক্ত হতে পারেনি অনেকে। তা বিচারাধীন মামলা আমরা একটা অংশে ঢুকেছি। আমরা এই বিচারটাকে চলমান রাখা, এইটার সাক্ষ্য উপস্থাপন করা বা এই কার্যক্রমটাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা এখানে কার্যকরী অবস্থানে আছি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিডিআর গণহত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। মামলার অবস্থানটাকে অক্ষুণ্ণ রেখে তদন্ত কমিশন তদন্ত করবে এবং তাদের টার্মস রেফারেন্সে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তারা কি বিষয়ে তদন্ত করবেন। এই ঘটনার পেছনের যে ঘটনা, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আইনের আওতায় এখনও আসেননি, যারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, সেই ষড়যন্ত্রকারীদেরকে, সেই কুশীলবদেরকে খুঁজে বের করে সরকারের কাছে, আইনের কাছে সুপর্দ করাই হচ্ছে তদন্ত কমিশনের মূল কাজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। হাইকোর্ট ডিভিশনের একটি আদেশে সরকার একটি সেপারেট তদন্ত দায়িত্ব দিয়েছেন সরকারের একটি কমিশন করে। সে কারণে আমরাও একটু এ ব্যাপারে স্লো যাচ্ছি যে এই কমিশনের রিপোর্ট আসার পরে আমাদের সিদ্ধান্ত নিতে আরও সহজ হবে যে আদৌ এটি আমাদের মানবতা বিরোধী অপরাধের অধীন কোনো অপরাধ কি নয়। এরই মধ্যে 25 ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 বছর পর প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম। জনাব শামসুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই, এই যে দীর্ঘ 16 বছরেও বিচার মেলেনি, বর্তমান সরকার সুবিচার নিশ্চিতে দায়বদ্ধতার কথাও বলেছে এবং দেখা যাচ্ছে যে 5 আগস্টের পর অধিকতর তদন্তে কমিশনও গঠন করা হয়েছে। তো এতে করে শহীদ পরিবারের সদস্যরা আসলে কতটা আশ্বস্ত বোধ করছেন? ধন্যবাদ। সবার প্রথমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তী সরকার সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে 16 বছর পরে আমরা জাতীয় শহীদ সেনা দিবস পেলাম। যদি আমরা আশা করেছিলাম যে এটা ক শ্রেণীভুক্ত হবে, আমরা এখন মনে করি যে এটাকে উন্নীত করা যায়। যাই হোক, এটা একটা সিম্বলিক ব্যাপার, বাট এটা দাবি ছিল সবার, বিশেষ করে শহীদ পরিবারগুলোর। এটা একটা বড় ঘটনা। এটা বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন এবং আমরা যে স্বাধীন যে কমিশনটা পেলাম, স্বাধীন কমিশনের আজকে যিনি সভাপতি, উনি আমাদের আওয়াতে এসেছিলেন এবং উনিও বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্য থেকে আমরা আশ্বস্ত হয়েছি যে ওনারা চেষ্টা করছেন যে এই ঘটনার যে ঘটনার যে মেইন কুশীলব যারা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, মাস্টার মাইন্ড, তাদেরকে বাইরে নিয়ে আসা, তাদেরকে প্রকাশ করা এবং তারা চেষ্টা করছেন। আমরাও আশা করছি যে যদি সরকারের সমস্ত এজেন্সিগুলোর থাকে, সহযোগিতা থাকে, এটা সম্ভব। কারণ আমরা জানি অ্যাকচুয়ালি বাইজিস্টে আমরা সবাই জানি যে কুশীলব কারা, বাট এটাকে ফর্মালি ইনভেস্টিগেট করে উইথ প্রপার ডকুমেন্টেশন
প্রপার এভিডেন্স এদেরকে প্রকাশ করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তো সেভাবে আমরা আশাবাদী এখন পর্যন্ত। দেখা যাক কিভাবে এটা আগায়। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে, এ ব্যাপারে আপনার মত কি? এটা তো অবশ্যই একটা যারা পতিত স্বৈরাচারের যারা সমর্থক তারা এটা বলতে চাইবে, কিন্তু আপনি জানেন যে 2009-এ এই হত্যাকাণ্ডের পর থেকে আজ পর্যন্ত এই বিচারটা প্রপারলি বা এই ইনকোয়ারিগুলো প্রপারলি করতে দেওয়া হয়নি। যে দুটো ফর্মাল ইনকোয়ারি হয়েছিল, একটা সেনাবাহিনী করেছিল এবং একটা জাতীয় পর্যায়ে করেছিল রিটায়ার্ড সেক্রেটারি মিস্টার আনিসুজ্জামানের নেতৃত্বে। এই দুটা ইনকোয়ারি কমিটি হয়েছিল একটা দায়সারা গোছের ইনকোয়ারি। যে রিপোর্টগুলো আমি আর্মির রিপোর্টের ড্রাফটটা দেখেছি, কিন্তু আমি জাতীয় পর্যায়ের যেই এটা তদন্তটা হয়েছে তার পুরো রিপোর্টটাই আমি দেখেছি। এই দুটো রিপোর্টের মধ্যে ইভেন কিছু কিছু বলা হয়েছিল যে আমরা এই জিনিসটা পারি নাই, বিকজ আমরা এদেরকে ইন্টারোগেট করতে পারি নাই, তাদের সাক্ষ্য প্রমাণ নিতে পারি নাই। তার মানে রাষ্ট্রই অ্যাকচুয়ালি বাধা দিয়েছে যেন একটা প্রপার ইনকোয়ারি না হোক। সো এখন তো সেই সরকারটা নাই, সেই ফ্যাসিবাদী সরকারটা নাই। তো এখন আমরা চাইবো প্রপার ইনভেস্টিগেশন হোক। আমরা হিয়ারসেতে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনেছি, বাট আমরা চাইবো যে কমিশন দায়িত্বপূর্ণভাবেই ইনকোয়ারিটা করুক এবং প্রপার এভিডেন্স, প্রপার সাক্ষীর মাধ্যমেই এইগুলা বের করে নিয়ে আসুক। এবং আমরাও চাই না কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফারেন্স এখানে হোক। জি, কর্নেল শামসুল ইসলাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেনাপ্রধান বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের পেছনে আসলে বিডিআর সদস্যরাই জড়িত এবং এ নিয়ে কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেখানে তো বিডিআর সদস্যরা ঘটিয়েছে, কিন্তু তাদের পিছনে কারা ছিল? এবং আমরা এছাড়াও আরো অনেক খবর পেয়েছি বা তথ্য আমরা জানতে পেরেছি যেখানে বাইরের ইন্ধন ছিল, পলিটিক্যাল ইন্ধন ছিল, এবং এমনকি অন্য কোনো রাষ্ট্রের কোনো বাহিনীও এখানে কাভার হিসেবে এসেছিল। সো এগুলো উড়িয়ে দেওয়া যাবে না। শুধুমাত্র বিডিআর সদস্যরাই জড়িত ছিল এই কথাটা যদি আমরা বলে ফেলি, তাহলে কিন্তু আমরা অন্য অ্যাঙ্গেলগুলোকে আমরা উড়িয়ে দিব। তো সেটা ঠিক হবে না। সেনাপ্রধান যেটা বলেছেন, উনি বলেছেন যে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আই ফুলি এগ্রি উইথ হিম। ডেফিনেটলি বিডিআর সৈনিকদের একটা অংশ জড়িত, বাট পিছনে কারা জড়িত ছিল, কারা মাস্টার মাইন্ড, কারা ইনস্টিগেটর, এছাড়াও এই হত্যাকাণ্ডের পরে কিভাবে এই হত্যাকাণ্ডকে, এই পুরো ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল, এভিডেন্সগুলো স্যানিটাইজ করা হয়েছিল, এগুলোও কিন্তু বের করতে হবে কারা কারা এই তদন্তে বাধা দিয়েছিল। সো দিস ইজ এ ভেরি বিগ প্ল্যান, বিগ প্লট। এটাকে এভাবে হালকাভাবে উড়িয়ে দিলেও হবে না। আমরা সব ধরনের অ্যাঙ্গেলগুলোই আমরা চাইবো যেন দেখা হয়। জি, কর্নেল শামসুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, তার একটি আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাওয়া। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। বলেন, ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ের মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট করা যাবে না। যাদের শাস্তি পাওয়ার কথা তারা শাস্তি পেয়েছে। বিদ্রোহের পেছনে কারা ছিল তা কমিশন বের করবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর একার নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেন, পুলিশ কাজ না করায় মানুষ আতঙ্কিত। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সবাই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে।
18 বছর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশ দেন। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে 327 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে বিতর্ক শুরু হলে তত্ত্বাবধায়ক সরকারের সময় 85 জনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা মামলা করলে তা খারিজ করে রায় দেয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরে তারা আপিল করলে 2010 সালে 12 এপ্রিল 85 কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের রায় দেয় প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ আপিলের ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত হয়। 2022 সালের 1 সেপ্টেম্বর তাদের চাকরি পুনর্বহালের রায় বাতিল হয়। 2023 সালে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেন চাকরিচ্যুতরা। সেই রিভিউ শুনানির রায় হলো। বিচার প্রার্থী মানুষের যে ন্যায় বিচার পাওয়ার ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় 27তম BCS এর পরে আজ 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তার মামলার রায় আপিল বিভাগ কর্তৃক একটু আগে ঘোষণা করা হলো। আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠার ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে। প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2:30টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে। চট্টগ্রামের জনসভায় যোগ দিতে ভোরে ঘুম থেকে ওঠেন আব্দুল্লাহ আল নোমান। নাস্তা সেরেই রওনা হওয়ার কথা তার। তবে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক জানান পথেই মৃত্যু হয়েছে তার। পরে মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। প্রত্যেকদিন যেভাবে সকালে উঠে আমাদের ওই যে মিরাজুল একটু নাস্তা দিল, একটা বিস্কিট খাইছে, একটা কলা খাইছে, একটা জুস খাইছে। ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে বাইরে বলে যে আমার খারাপ লাগতেছে। বলে বসে গেল, অ্যাম্বুলেন্স ডেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিয়ে গেলাম স্কয়ার হাসপাতাল। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। ছাত্র জীবনে রাজনীতিতে যোগ দেন নোমান। অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। শুরুতে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও 1981 সালে যোগ দেন বিএনপিতে। জনঘনিষ্ঠ একজন মানুষ, যিনি মন্ত্রিত্ব করেছেন এবং বিরোধী দলের রাজনীতি করেছেন, সব দিকে তার যে অভিজ্ঞতা, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে দেশের অবস্থা, এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল। চট্টগ্রাম 9 আসন থেকে 1991 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। দায়িত্ব পালন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী হিসেবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় নোমান ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। 1942 সালে জন্ম নেয়া আব্দুল্লাহ আল নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করা হবে নাকি লিভ টু আপিল করা লাগবে, তার উপরও আদেশ বুধবার। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে শুনানি করেন আজহারের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। শুনানিতে 7টি গ্রাউন্ডে রিভিউ আবেদনের কথা জানান আইনজীবী। বলেন, সারা দুনিয়াতে যুদ্ধাপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক আইনে, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বলবৎ করেনি। আজহার 2012 সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে করা আপিলের শুনানিতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের নেতারা। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 7টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই।
এই 7টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে। দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি আজ 3 মন্ত্রণালয় নিয়ে তৈরি একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজধানী সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, 3 মন্ত্রণালয় সমন্বিত যে প্রতিবেদনটি দুদকে উপস্থাপন করা হচ্ছে সেখানে কি কি বলা আছে আমাদের বিস্তারিত জানাবেন। আচ্ছা, এই বিষয়ে আমরা যেটা বলতে চাচ্ছি যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি তারা কিন্তু প্রায় 25 জনের একটি দল সকাল 12:30টার সময় এসছে এবং তার মধ্যে একজন সদস্য কিন্তু আমাদের সাথে আছে এখন বর্তমানে উপস্থিত, আর বাকি 25 জনের মধ্যে 4 জন প্রতিনিধি কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান তার সাথে কিন্তু তাদের যে প্রতিবেদন তা কিন্তু উত্থাপন করছে। সেই প্রতিবেদনটা যদি আমরা একটু দেখাতে চাই, আমাদের হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিল, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ছিল, ওনার নাম হচ্ছে যে জনাব লুৎফুর রহমান। তার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু আপনি যদি দেখান যে এই বিষয়গুলো কিন্তু আছে, তার প্রতিবেদনগুলো কিন্তু তার কাছে আছে। তারা মূলত আপনারা তো মূলত 4টি মন্ত্রণালয়ের বিষয়ে এসেছেন। জি জি, এই বিষয়গুলো একটু আমাদেরকে বলেন, কি বিষয় আপনারা এসেছেন? অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই সেটা হলো যাদের আইন বিধি নীতিমালা মানার কথা তারা মানছে না মানার কারণে চরম দুর্নীতি হচ্ছে। দুর্নীতির মধ্যে 2 ধরনের, একটা হলো আর্থিক দুর্নীতি আর একটা হলো প্রশাসনিক দুর্নীতি। আমরা এখানে দুর্নীতি নিয়ে আসছি হলো যে বেবিচক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের যেটা একটা বিভিন্ন টার্মিনাল হচ্ছে তাদের এখানে দুর্নীতি হচ্ছে। আর কি আর একটা হলো যে পূর্ত মন্ত্রণালয়ের পিডব্লিউডির এখানে এদের দুর্নীতি, আর একটা হলো বৈদেশিক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের নদী গবেষণা ইনস্টিটিউটের একটা দুর্নীতি। আচ্ছা, আপনি তো পানি সম্পদ ইনস্টিটিউটের ছিলেন, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন, তো সেখানকার দুর্নীতির বিষয় তো আপনারই জানার কথা সবচেয়ে বেশি। আপনি আসলে এখানে একটু সংক্ষেপে বলবেন দুর্নীতিগুলো কিরকম হচ্ছিল এবং এখন দুর্নীতিগুলো বন্ধ হয়েছে কিনা বা কি অবস্থা? দুর্নীতি আমি করিনি, আসলে নীতির বাইরে আমি কাজ করিনি, যার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে বিনা অপরাধে মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমাকে যখন সরিয়ে দেওয়া হলো আমি জানতে চেয়েছি যে আমার কি অপরাধ। তারা বলছে যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। পানি সম্পদ মন্ত্রণালয় এবং নদী গবেষণা এরা দুদকের চেয়ারম্যান বরাবর আমার বিরুদ্ধে অভিযোগ করে, তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হই। আপনারা জানতে পারছেন যে তারা কিন্তু 25 জনের একটি টিম এখানে এসেছে, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। তাদের আমরা যত জানি যে আরো ঘন্টা খানেক কিন্তু তাদের সাথে মিটিং হবে, তো তারা তো তাদের সম্পূর্ণ যে তথ্য প্রমাণাদি তা উপস্থাপন করেই কিন্তু এখান থেকে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী সেগুনবাগিচা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে শুরু হয়েছে যৌথ বাহিনীর ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী। পাড়া মহল্লার অলিগলিতে টহল দিতেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। রোববার রাতে রাজধানী বনশ্রী ও মোহাম্মদপুরে ছিনতাই ও গুলির ঘটনার পর সরকার এমন পদক্ষেপ নিয়েছে। অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। সাজেকে আগুনে রিসোর্ট সহ শতাধিক স্থাপনা পুড়ে 50 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি নিঃস্ব 35 লুসাই ও ত্রিপুরা পরিবার। ফল আমদানিতে বর্ধিত শুল্ক প্রত্যাহার না করায় বিপাকে আমদানিকারকরা, ক্রেতা শূন্য চট্টগ্রামের ফল মন্ডি।
নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। দেখেন, বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বিষয়টা নিয়ে গুঞ্জন চলছিল এবং নাহিদ ইসলাম পদত্যাগ করছেন বলে কিন্তু শোনা যাচ্ছিল। আজকে অবশেষে কিন্তু সেটি আমরা গণমাধ্যমের কর্মীরা জানতে পারলাম যে উনি পদত্যাগ করেছেন। এই বিষয়টা আসলে মূলত প্রধান উপদেষ্টার দপ্তরই নিশ্চিত করা হয়েছে সাংবাদিকদেরকে যে উনি পদত্যাগ করেছেন। ক্যাবিনেট ডিভিশনে এই নিয়ে এখন ওনার যে পদত্যাগ পত্র সেই বিষয়গুলো আনুষ্ঠানিকতায় এখানে গ্রহণ করা হচ্ছে এবং এর মাধ্যমে উনি যে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ছিলেন সেই মন্ত্রণালয়ে কিন্তু আপাতত উনি আর দায়িত্ব নেই, এই দায়িত্ব চলে গিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আরেকটি জিনিস বলে রাখি যে 28 তারিখ যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যে নতুন যে রাজনৈতিক দল আসছেন সেই দলে নাহিদ ইসলাম প্রধান মুখ্য ভূমিকা পালন করবেন বলে ইতিমধ্যে আমরা জেনেছি এবং তার কারণে কিন্তু আসলে পদত্যাগ করছেন। একই সাথে এই যে ওনার যে দপ্তর তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় সেখানে কে দায়িত্ব পালন করবেন এই বিষয়টা কিন্তু উঠে এসেছে। আমরা যেটি শুনতে পাচ্ছি যে সমন্বয়কদের মধ্যে দিয়ে ছাত্র প্রতিনিধিদের মধ্যে দিয়ে কেউ আবার নতুন করে এখানে দায়িত্ব নিতে যাচ্ছেন। এমনও শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একটা পরিবর্তন হতে পারে, যদিও এই বিষয়গুলো কোনোটাই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে 28 তারিখে যে নতুন দল আসবে সেই দলকে ঘিরেই কিন্তু এই সব ধরনের আয়োজন করছে। আরেকটি বিষয় বলে রাখি যে নতুন যে দল আসবে সেই দলের নাম কি হবে এটি কিন্তু গণমাধ্যমের একটি প্রধান বিষয় ছিল যে আসলে কি নাগরিক শক্তি, নাগরিক ঐক্য, আরো অনেক ধরনের নামের কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। যেটা শোনা যাচ্ছে সেই নতুন যে রাজনৈতিক দল আসবে সেটি একটি বিদেশি শব্দের নাম শুনতে পাচ্ছি, যদিও নিশ্চিত করে এই বিষয়ে আমাদেরকে উপদেষ্টা যারা ছাত্র উপদেষ্টা তারাও কিছু বলেনি এবং ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত প্রকাশ করেননি যে আসলে কি নাম তারা দিতে যাচ্ছেন। তবে এই বিষয়টাও তারা কিন্তু এনেছেন যে একটি বিদেশি নিয়ে শব্দের নাম হবে, এটা আমরা যে উপদেষ্টার মাধ্যমে শুনতে পাচ্ছি। আসলে সবশেষে কি থাকবে সেই বিষয়টি বলা যাচ্ছে না। আর একই সাথে কিন্তু ডিসেম্বরে যে নির্বাচনের ঘোষণা দিয়ে আসছে সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। এদিকে 5 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। কর্মবিরতির কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সিলেট মেডিকেল কলেজের গোল চত্বরে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা অন্যান্য চিকিৎসকদের কর্মবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানান। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধসহ 5 দাবিতে সকালে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থী ও সিনিয়র চিকিৎসকরাও। এদিকে বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। ইন্টার্নদের কর্মবিরতিতে কিছুটা বিঘ্ন হলেও হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, তো ডাক্তার না থাকলে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকা সত্ত্বেও সরকারিভাবে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? সরকারের কেন এখানে উদাসীনতা আছে? 90 বার একটা চেঞ্জ হচ্ছে যে কোর্ট রায় দিচ্ছে না, আপনাদের ডাক্তারকে ডাক্তার বলার মতো যোগ্যতা তারা কোর্টও দেখাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আবরার ফাহাদ হত্যায় ফাঁসির আসামি পালানোর খবরে উত্তাল বুয়েট। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা ও দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত। আবরার ফাহাদের হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। রাত 11:30টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। এই দৃষ্টান্তে শহীদ আবরার ফাহাদের সাথে প্রতারণা এবং বেঈমানি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে।
পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আবরার ফাহাদের ছোট ভাইও অংশ নেন বিক্ষোভ মিছিলে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন আবরার ফায়াজ। এখানে আসলে কাকে দায়ী করা উচিত, এটা তো মানে যদি বলি 6 মাস পরে যে আমরা যে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায় এবং যে হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের, কিন্তু এর মুহূর্তে যদি একজন পালিয়ে যাচ্ছে এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই, মানে রাষ্ট্রের জন্যই লজ্জাজনক। সোমবার রাতে কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 6 আগস্ট পালিয়ে যান ফাঁসির আসামি মুনতাসির আল জেমি। 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 12 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে রিমান্ড মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, ছাত্র জনতার আন্দোলনে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে আবুল হাসনাত সজল, শরীফ ও হাফেজ সুলেমানকে গুলি করে হত্যা করা হয়। সকালে সাবেক প্রতিমন্ত্রীকে 3টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় 7 দিন করে ও সদর থানায় 1টি মামলায় 5 দিন সহ মোট 19 দিনের রিমান্ড চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 3 মামলায় 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট ও স্থানীয়দের ঘরবাড়ি। আনুমানিক ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলছে প্রশাসন। আগুনে 35টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি বলছে ফায়ার সার্ভিস। সাজেকের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সাজেকের রুইলিপাড়ার এই স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো মানুষেরা। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদেরকে যাতে সাহায্য করে, আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জরুরি খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। নিঃস্ব মানুষদের সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ রিসোর্ট কাঠের বাড়ি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি, জানালেন কর্মকর্তা। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায়, তাহলে আগুন বড় হতে পারে না। সাজেকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটি সাজেকে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, সাজেকে পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনায় যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, কমিটি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে কিছু জানাতে পেরেছে কিনা? আতিফা, আমি এই মুহূর্তে রয়েছি সাজেকের রুলিপাড়া, অর্থাৎ এখানে আগুন লাগার প্রায় 25 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। এখন আসলে এখানকার পরিস্থিতি অনেকটাই বলা যায় স্বাভাবিক, এবং দুপুরের পর থেকে এখানে কিন্তু সাজেকে পর্যটকরা আসতে শুরু করেছে বলে জানিয়েছে আমাদের সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে। এবং আপনি এখানে যে পরিস্থিতিটা দেখছেন, আসলে গতকাল ঠিক 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু সাজেকের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নি ঘটনাটি হয়েছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছি, এখানে ইকোভ্যালি থেকে এখানকার কিন্তু আগুনের সূত্রপাত হয়। পরবর্তী যে ইকোভ্যালির লাগোয়া যে রিসোর্টটি রয়েছে অবকাশ, সেখান থেকে কিন্তু আগুনটা অবকাশ পড়ে যায়। পরবর্তীতে আসলে বাতাসের তীব্রতার কারণে আশপাশে যে রিসোর্ট গুলো রয়েছে, অন্তত 34টা রিসোর্ট এখানে কিন্তু পুড়ে ছাই হয়েছে। এবং কি সাথে স্থানীয়দের যে ঘর বাড়িগুলো রয়েছে, সেরকম আমরা প্রায় এখন পর্যন্ত 35টি পরিবার, অর্থাৎ এর মধ্যে লুসাই পরিবার রয়েছে 16টি এবং ত্রিপুরা পরিবার রয়েছে 19টি, তাদের ঘর বাড়ি পড়ে গেছে। একই সাথে 7টি রেস্টুরেন্ট এবং অন্তত 19টার মতো দোকান
অর্থাৎ সবকিছু মিলিয়ে সাজেকে অন্তত 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার রিসোর্ট মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আপনি দেখছেন আসলে যে সমস্ত জায়গাগুলো পুড়েছে সেখানে তারা কিন্তু এখন পরিষ্কারের আসলে কাজটা শুরু করেছে, যেহেতু আগুনের একটা ভয়াবহ তাণ্ডব কিন্তু এখানে চালিয়েছে। যতদূর চোখ যায় একেবারে পোড়া চিহ্ন, মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত জায়গা। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে থেকে এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু বিদ্যুতের লাইন গতকাল থেকে কিন্তু আগুন লাগার পর থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সাজেকে, সেটা কিন্তু তারা পুনরায় চালু করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কবে নাগাদ সেই বিদ্যুতের লাইন চালু হবে সেটা। আর আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে আসলে আগুন লাগার কারণটা এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো ধরনের কিন্তু সেটি বলা হয়নি, এবং 7 দিনের মধ্যে যে তদন্ত কমিটি প্রতিবেদন দিতে বলা হয়েছে, আমরা সকাল থেকে কিন্তু এখানে রয়েছে, এখনো পর্যন্ত তদন্ত কমিটি সশরীরে বা সরেজমিনে তাদের যে কাজ সেটা এখন পর্যন্ত শুরু করেন, হয়তো তদন্তের পরে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে, এবং আগুনের ভয়াবহতা বেশি ছড়িয়ে পড়ার পিছনে হচ্ছে ফাগুন মাসে কিন্তু পাহাড়ে খুব বেশি বাতাস থাকে এবং এটি বেশ উঁচু জায়গা হওয়ার কারণে সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 1800 ফুট উপরে হওয়ার কারণে এখানে কিন্তু বাতাসের তীব্রতাটা বেশি, যে কারণে আগুনটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে। এবং রুলিপাড়া যে সড়কটি রয়েছে, যে পাশে আগুন লেগেছে, এটা কিন্তু সড়ক পেরিয়ে অপর পাশে কিন্তু চলে গেছে, সেখানে কিন্তু আগুনের কারণে সেখানে বেশ কিছু। সমীর, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে 35টির মতো পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, তাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, গতকালকে যারা এখানে যারা রুসা এবং ত্রিপুরা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু একদম খোলা আকাশের নিচে ছিল। রুলিপাড়া যে স্টোন গার্ডেন ছিল সেখানে ছিল। তবে তাদের খাবারের জন্য স্থানীয়ভাবে যে রিসোর্ট গুলো রয়েছে, রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু তাদের দুপুরে খাবার দেওয়া হয়েছে, গতকালকে খাবার দেওয়া হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত কিন্তু কটেজ মালিক সমিতির পক্ষ থেকে যারা আগুনে ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের যে ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত সেটা কিছু দেওয়া হয়নি। আমরা যতটুকু জেনেছি আগামীকাল দুপুরে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাজেক সফর করার কথা রয়েছে, এবং পরবর্তী হয়তো উনি যদি সাজেক আসেন সেক্ষেত্রে স্থানীয়দের সাথে কথা বলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে হয়তো তাদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো আশ্বাস দিতে পারে বলে স্থানীয়দের যারা ক্ষতিগ্রস্ত তারা প্রত্যাশা করছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা সাজেকে এসে পৌঁছেনি। এই ছিল রুলিপাড়া থেকে আগুন লাগান সবশেষ পরিস্থিতি। রাঙামাটির সাজেক থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মূল হোতা সহ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ জানায়, সোমবার রাতে নেত্রকোনার পূর্ব ধলা থেকে মূল অভিযুক্ত আলমগীরকে এবং আশুলিয়া থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, 10টি মোবাইল ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ নিয়ে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। তারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আলমগীর, সেকেন্ড ইন কমান্ড মুহিত, অন্যতম সদস্য সবুজ, শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ সহ 3 জনকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল ইসলাম নামে 2 জনকে আটক করেছে র্যাব 6। র্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় রবিবার রাতে নিহত হানিফের ভাই বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযানে ঝিনাইদহ শহরের সার্কিট হাউস এলাকা থেকে আবু সাইদকে ও গাজীপুরের কালিয়াকৈরের সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র্যাব। গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে গুলি করে হত্যা করা হয়। পরে দায় স্বীকার করে গণমাধ্যমে খুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। ফল আমদানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার না করায় আমদানিকারকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফলের দাম। এতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের ফলমন্ডি, যার প্রভাব পড়তে পারে এবার রোজায়। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের আশ্বাসে জাহাজ থেকে আপাতত ফল খালাস করলেও যে কোনো মুহূর্তে আবারও আন্দোলনে যাবার হুমকি ফল ব্যবসায়ীদের। এক সপ্তাহ পরই শুরু রমজান মাসের। এ সময় ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ, কিন্তু রোজা শুরুর আগেই অস্থির ফলের বাজার। সব ধরনের বিদেশি ফলের ওপর 10% শুল্ক বাড়ানোয় গতবারের তুলনায় এবার মূল্য দ্বিগুণেরও বেশি। ফলে ইফতারের ফল রাখা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিক্রেতাদের।
ব্যবসায়ীদের তথ্য মতে গত রোজার আগে আপেল ও মাল্টার ডিউটি ছিল ৮০ টাকা, এবার তা বেড়ে ১১৮ টাকা হয়েছে। যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা। ব্যাটটা সরকার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর দরুন এখানে ফলমন্ডিতে ব্যবসা নাই বললেই চলে, এখানে টোটালি আমাদের বিক্রি কোনো নাই, কারণ এখানে বুকতারা এই প্রোডাক্ট এগুলো নিতে পারতেছে না। খুচরা সেল করতাম ডেলি 2000 কার্টন, এখন সেই সেলটা নেমে আসে 500 কার্টনে। আমাদের খরচ কিন্তু কমে নাই, খরচ সেম আগে যা হইতো এখন তো আরও বাড়ছে, কিন্তু আমাদের সেল কমে যাওয়াতে আমরা ব্যবসায়ীরা এখন হিমশিম খাচ্ছি, আমরা লসের সম্মুখীন হচ্ছি। 12 ফেব্রুয়ারি ফল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৈঠকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে স্থগিত হয় আন্দোলন। তবে দাবি না মানা হলে আবারও আন্দোলনে যাবার ঘোষণা ব্যবসায়ীদের। আমরা আন্দোলনে অবশ্যই থাকব, যদি রমজানে না পারি আমরা রমজানের পরে আমরা টিকে আমাদের আন্দোলনে আমরা ফিরে যাব। এদিকে রোজায় চাহিদার কাছাকাছি পরিমাণের ফল ইতোমধ্যে দেশে চলে এসেছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের। ইতিমধ্যে আমাদের প্রায় অর্ধেক আপেল, কমলা, মালটা কিন্তু চলে আসছে এবং আমাদের চাহিদা অনুযায়ী। একটা সিজন যখন থাকে বর্ষাকাল, সাপোজ আমাদের দেশে যখন আম, কাঁঠাল আসে, তখন কিন্তু বিদেশি ইম্পোর্টটা নর্মালি কিন্তু কম হয়। রমজানের আগে বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষ আন্তরিক হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ঝুঁকি থাকবে, তবে তা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার ব্যাংকের পেমেন্ট পদ্ধতি আরটিজিএস এর আধুনিকায়ন মাধ্যম চালুর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় গভর্নর বলেন, প্রযুক্তি আরও উন্নত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। আর্থিক খাতের উন্নয়নে কাজ চলছে, অতীতের সাফল্য কম হলেও ভবিষ্যতে তা আরও বেশি হবে। হ্যাকিং ও নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকার তাগিদ দেন গভর্নর। এসব পদ্ধতির নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশের ব্যাংক। এ সময় ব্যাংকাররা বলেন, ডিজিটাল ব্যাংকিংয়ে দিন দিন সাইবার ঝুঁকি বাড়ছে। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।